বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক। রাজ্যে উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা মধুপর্ণা ঠাকুর। এদিন মধুপর্ণা জানান বর্তমানে তিনি 1.5 বছরের একটি ADFS কম্পিউটার কোর্স করছেন। সেই কোর্সের পরীক্ষা দিতেই এদিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা। নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকেই অল্প অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করার পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার। পরীক্ষাও বেশ ভালো হয়েছে বলেও জানালেন তিনি। মধুপর্ণা জানান মা মমতা বালা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা, তাই কম্পিউটারের IT এবং FA কোর্সে ভর্তি হন মেয়ে মধুপর্ণা। সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানো, সেই জায়গা থেকে তিনি আগামী দিনেও চাকরি সহ উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন বলেও জানান। একদম বিধানসভা থেকে সোজা হাবড়াতে এলেন এবং হাবড়া পরীক্ষা সেন্টারে এলেন, পরীক্ষা দিলেন, কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। কি 1.5 বছর থেকে মানে কোর্স থাকে, 1.5 বছর ADFS কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি, আগে থেকেই প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। হ্যাঁ, এই মূলত চাকরি পরীক্ষা, চাকরির জন্যই তৈরি হওয়া এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে, সব কিছুই কম্পিউটার। এটা একটা দুটো কোর্স করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি IT আর FA করে নিতে, সেজন্যই এটা করা। এতদিন তো এই নতুন একদম নবনিযুক্ত আপনি তৃণমূলের বিধায়িকা হলেন, এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু, মানে সেটা আর কি মানে এখনো ধরে রেখেছেন যে আগামীদের কি চাকরি করারও কি স্বপ্ন আছে? হ্যাঁ, একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে। যখন MSCও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো, আগে এগিয়ে যাবো। মানে আগামী দিনে চাকরির সুযোগ থাকলেও চাকরি, হ্যাঁ আমি চাকরি করবো, আমার সুযোগ তাহলে কেন আমি ছাড়বো, সুযোগ পেলে আমি করবো। চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ একদমই করবো, করতেই পারি, আমার যদি থাকে, যদি ইচ্ছুক আমি থাকে। যখন এখন তো আমি এখনের বেসিসে বলছি, এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে, MSc করবো, PhD, তারপরে ফিউচারের কথা তো আমি জানি না, ওটা পরে দেখা যাবে। এখন কি আবার বিধানসভায় ফিরবেন? হ্যাঁ, এখন আবার বিধানসভা, সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে, আবার ওখানে যেতে হবে। একদম নবনিযুক্ত যেহেতু বিধায়িকা, বিধানসভায় তো অনেক রুলস, অনেক নিয়ম কানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে? প্র্যাকটিস তো এখনও কিছু বলিনি, প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি, শিখছি, দেখছি, অবজার্ভ করছি, দেখে দেখে আমি শিখবো, আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে। মানে এখনো মানে প্রশিক্ষণ চলছে বলা চলে? হ্যাঁ চলছে, দেখছি, সব কিছু দেখছি, শিখছি, বড়দের যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করি এটা কেন হচ্ছে বা কী হচ্ছে, একটা প্র্যাকটিসের মধ্যে আমি দেখছি, শিখছি আগামী। সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা একদম একদম। আপনি কি একদম বিধানসভা একদম কম বয়সী কনিষ্ঠ বিধানসভা? হ্যাঁ আমি একদম ছোট, একদম কম বয়সী। একদম 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে বক্তৃতা রাখতে শোনা গেছে, সেখানে আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন এবং আপনার মুখে কিছু নেতিবাচক একদম কথা শোনা গেছে। সেখানে কি আগামী দিনে আপনার হাত ধরে ঠাকুর বাড়িতে যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা কি মিটতে পারে? আশা করতে পারি। হাজারলি আমি আগেও বলেছি, আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায়, আমার কাকার ছেলে উনি, যদি হয় ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি, সেটা হবে। সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয়, ওটা আমাকে নিজেদের ব্যাপার, একটা ভাই বোনের সম্পর্ক, সেই হিসাবে বলছি আমি। একদম প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মানে বাগদার এই ভোটের ক্ষেত্রে সব থেকে প্রথম এবং প্রধান কী কাজ থাকবে বাগদাবাসীর জন্য? আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল, ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তা, লাইট, জল, এইসব জিনিসের খুব কষ্ট আছে, ওনাদের কথা দিয়ে এসেছি, আমি কথা রাখতে চাই, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। কী কাজ থাকবে প্রথমে? ব্রিজ বললাম তো, ব্রিজের খুব সমস্যা, ওনাদের ব্রিজ, অনেকগুলো ব্রিজ এখনও হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে, সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই, ব্রিজগুলো কমপ্লিট যেন ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য, সেই জন্য করতে চাই। আমি বলতে পারছি না যে আপনারা কোনটা বিষয় হচ্ছে। একটা জমি এসছে ঠিকই, সেই জমিটা আমরা ওটা স্টপ করা হয়েছে, রেফারি হয়েছে, এই জন্যই আমরা পরবর্তীকালে খোঁজে দেখেছি ওটা লিজি জমি। লিজি জমি কখনোই, পৌরসভা লিজি জমি কখনোই কারোর হস্তান্তর হতে পারে না। এটা কাউকে আড়ালে আবডালে রেখে হয়তো করা হয়েছে কিনা জানি না,
সেটাকে আমরা বন্ধ করতে চাইছি। তাই জন্য যতক্ষণ না আমরা বিএলআরও বলুন, এলআরও বলুন, সবাইকে আমরা জানিয়েছি, চিঠি করেছি। চিঠি উত্তর না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, 34 বছর আগেকার কথা এটা। এটা না, 1934 সালে, প্রায় 90 বছর। কত বছর? তো নিয়মিত 99 ইয়ার তো লিজ থাকে, তার তো 8-9 বছর, হয়তো 10 বছর লিজ বাকি আছে। এই মুহূর্তে কি আপনারা প্রতিযোগিতা সফটওয়্যার না, আমরা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেছি, আমরা বিএলওর কাছে গেছি, আমরা ল্যান্ড অফিসারের কাছে গেছি, সবার কাছেই আমরা গেছি। আমরা কাগজপত্র, আমাদের তথ্য যা আছে আমরা দিয়েছি। এখন সামনে দেখা যাক ওই কাগজের কি প্রমাণপত্র বেরোয়। সরকারি কোনো গাফিলতি আছে বলে মনে করছেন? এখনো পর্যন্ত দেখিনি। আমরা কাগজপত্র দিয়েছি, ওরা বলেছেন যার তথ্য আমরা পেয়েছি সেই তথ্যের উপরেই অনেক সার্ভিসের। আমার মনে হয় এই তথ্যের উপর থেকেই গাউলিয়া পৌরসভার যে সম্পত্তি সেটা প্রমাণ হয়ে যাওয়ার কথা। এই অভিযোগটা কে দায়ের করে? আপনাদের কাছে অভিযোগ না, আমাদের যখন বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিংয়ে আমার কাউন্সিলর হামিদ হোসেন এটাকে প্রথমে উত্থাপন করে যে আমি বিভিন্ন গাউলিয়া বুকে থাকা সব দেখাচ্ছে যে এই জমিগুলো গাউলিয়া পৌরসভার, অর্থাৎ এই গাউলিয়া পৌরসভার সম্পত্তি, এটা বিক্রি হয়ে যাচ্ছে বা মিউটেশন হয়ে হবে, সেটা পূর্ণাঙ্গভাবে না জেনে এটা মিউটেশন করা উচিত না, আগে জেনে নিলেই করা ভালো। এটা কি তখন আমরা এটাকে ডেফার করি। এটা কি কাউন্সিলরের তৎপরতাতেই তাহলে প্রকাশ্য বিষয়টা? অবশ্যই কেউ না কেউ তো সামনে আনতেই হবে। ওটাই বেশি